আজকের ক্লাসে মেনলি আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সের নতুন সেমিস্টার পদ্ধতি 2017 অনুযায়ী বাংলা ছোট গল্প সঞ্চয়ন এমআইএল বাংলা L2 সেকেন্ড সেমিস্টারের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মৌরিফুল এই গল্পটা নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় ছিলেন, বাংলা সাহিত্যের তিনজন যে বন্দ্যোপাধ্যায় ছিলেন, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই তিন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অন্যতম হচ্ছেন মূলত এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন খ্যাত ব্যক্তিত্ব ছিলেন, এটাও বলা যেতে পারে বাংলা সাহিত্যের এক খ্যাতনামা ব্যক্তিত্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাশিল্পী এবং জনপ্রিয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 24 পরগনার কাঁচরাপাড়ার কাছে ঘোষপাড়া অর্থাৎ মুরাতিপুর নামক একটা গ্রাম ছিল, সেখানে তিনি তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। যদিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেশিরভাগটা সময়ই কেটেছে ঘাটশিলা সংলগ্ন এই এলাকাতে। তার উল্লেখযোগ্য গল্প সংকলনের মধ্যে আছে মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল এটসেট্রা। আমরা যে গল্প পড়ব এই গল্পটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৌরিফুল গল্পর সংকলন বা মৌরিফুল নামক যে গল্পের সংকলন ছিল, এই গল্প থেকে আমাদের এই টেক্সটটা গ্রহণ করা হয়েছে। এবার এই যে মৌরিফুল গল্প, এটা মূলত প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1330 বঙ্গাব্দের অঘ্রাণ মাসে এবং এটা প্রথম প্রকাশিত হয়েছিল 1339 বঙ্গাব্দে অর্থাৎ 1932 খ্রিস্টাব্দে। যাই হোক, এটা আমাদের আলোচ্য বিষয় ছিল না। আলোচ্য বিষয়ে যে দিকটা আমরা দৃষ্টিপাত করব সেটি হলো এই মৌরিফুল নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে। দেখো, মৌরিফুল গ্রাম বাংলার একটা অতি প্রিয় পরিচিত ফুল, কারণ মৌরিফুল তোমরা অলরেডি দেখেছো যে মৌরি একটা সুগন্ধি রান্নার দ্রব্য বলা যেতে পারে। অর্থাৎ এখানে যদি তোমরা সবজির সাথে ব্যবহার করতে পারো এই মৌরি ফুল। মৌরি অনেকে জানো, অনেকে মৌরি খেয়েওছো। সেই মৌরি ফুল নিয়ে যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে। অনেক সময় তোমরা দেখবে কাউকে মকর পাঠাও, কাউকে সই পাঠাও, কাউকে সখী পাঠাও, কাউকে সহেলাতে সয়লা বা সয়লা এইসব ব্যাপারগুলো পাঠাও। তো এখানে মৌরিফুল গল্পে কিন্তু তোমরা দেখবে মৌরিফুল গল্পে মৌরিফুল পাতানোর সম্বন্ধকে নিয়েই তৈরি হয়েছে এই মৌরিফুল গল্পটি। যাই হোক, আমরা গল্পে একদম দেখবো, সরাসরি স্ক্রিনে চোখ রাখো তাহলে বুঝতে পারবে। সামনে বই থাকলে বইয়ে হাত দাও। অন্ধকার তখনও ঠিক হয় নাই। মুখুজ্জে বাড়ির পিছনে বাঁশবাগানে যে জোনাকির দল সাজ জ্বালিবার উপক্রম করিতেছিল। দিনের শেষ এইরকম একটা চিত্র। তালপুকুরের পাড়ে গাছের মাথায় বাদুরের দল কালো হইয়া ঝুলিতেছে। মাঠের ধারে বাঁশবাগানের পিছনটা সূর্যাস্তের শেষ আলোয় উজ্জ্বল। চারিদিক বেশ কবিত্বপূর্ণ হইয়া আসিতেছে। এমন সময় মুখুজ্জেদের অন্দর বাড়ি হইতে এক তুমুল কলরব, ডাক দিয়ে রাখো, আর হইচই উঠিল। অর্থাৎ সন্ধ্যাবেলা আমরা যেটা দেখলাম, মুখুজ্জেদের বাড়িতে একটা তুমুল কলরব এবং একটা যেন হইচই আরম্ভ হয়েছে। এবার প্রশ্ন, এটা কি, কেন হইচই বা কি জন্য হইচইটা শুরু হয়েছে সেটা আমাদের কিন্তু জানতে হবে। যাই হোক, এখান পর্যন্ত একটা পয়েন্ট করে দাও এই অংশটুকু নিয়ে। যে অংশটুকু বললাম সেটা দিনের শেষ, এইটুকু পয়েন্ট করে দাও, দিনের শেষের চিত্র বা দিন অবসানের চিত্র। এবার গল্পের পরবর্তী অংশটা আমি একবার দেখি। এই যে অংশটা আমি মার্ক করলাম, মোটামুটি যেটুকু মার্ক করছি, যেটা বুঝতে পারছো, এই অংশটা। বৃদ্ধ রামতনু মুখুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য। তিনি রোজ সন্ধ্যাবেলায় আহুতি দেয়া থাকেন। এজন্য প্রায় 1 পোয়া খাঁটি গাওয়া ঘি তার চাই। তিনি নানা উপায়ে এই ঘি সংগ্রহ করিয়া ঘরে রাখিয়া দেন। অন্যদিনের মতো আজও তাকের উপর একটা বাটিতে ঘিটা রাখা ছিল। তার পুত্রবধূ সুশীলা সেই বাড়ি তাকের উপর হইতে পারিয়া সে ঘিটার সমস্ত দিয়া খাবার তৈরি করিয়াছে। অর্থাৎ এইখান পর্যন্ত যেটা তোমরা জানতে পারলে, এখান পর্যন্ত যেটা আমরা বুঝতে পারলাম যে মুখুজ্জে বাড়ির কাহিনী, সেই মুখুজ্জে বাড়ির বৃদ্ধ কর্তা রামতনু মুখুজ্জে, সেই রামতনু মুখুজ্জে প্রতিদিন খাঁটি গাওয়া ঘি দিয়ে তিনি সন্ধ্যাবেলায় আহুতি দেন। কিন্তু সেই ঘিটা তার পুত্রবধূ সুশীলা সেটা কিন্তু পেরে নিয়ে বা সেটা নিয়ে একটা খাবার তৈরি করেছে। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। গন্ডগোলের কারণ বা হইচইয়ের কারণ কি ছিল, হইচইয়ের কারণটা কি ছিল। এবার গল্পের পরবর্তী অংশ, যে অংশটা মার্ক করছি এই অংশটা দেখবো। এবার গল্পের এই অংশটা কি পাচ্ছি এবার দেখে নেওয়া যাক।
রামতনু মুখুজ্জে মহকুমার কোর্টে গিয়েছিলেন ওপাড়ায় চৌধুরীদের পক্ষে একটা মোকদ্দমায় সাক্ষ্য দিতে। বিপক্ষের উকিল তাকে জেরার মুখে জিজ্ঞাসা করেন, আপনি গত মে মাসে পাঁচুরায় তার ভাইয়ের পাঁচিলের জায়গা নিয়ে মামলার প্রধান সাক্ষী ছিলেন না? রামতনু মুখুজ্জে বলিয়াছিলেন, হ্যাঁ তিনি ছিলেন। উকিল পুনরায় জেরা করিয়াছিলেন যে দুনালির ওই চৌধুরীদের কান সোনার মাঠের দাঙ্গার মকদ্দমায় আপনি পুলিশের দিকে সাক্ষ্য দিয়াছিলেন কিনা? রামতনু মহাশয়কে ঢোক গিলিয়া স্বীকার করিতে হইয়াছিল যে তিনি দিয়াছিলেন বটে। বিপক্ষের উকিল আবার প্রশ্ন করেন, আচ্ছা এর কিছুদিন পরেই বড় তরফের সত্যের মামলায় আপনি বাদী পক্ষের সাক্ষী ছিলেন কিনা? কবে তিনি এ সাক্ষ্য দিয়াছিলেন মুখুজ্জে মহাশয় প্রথমটা তাহা মনে করিতে পারেন নাই। গল্পের এই অংশটা আরেকবার দেখো। তারপর বিপক্ষের উকিলের পুনঃ পুনঃ করা প্রশ্নে এবং মুন্সেফ বাবুর ভ্রুকুটি মিশ্রিত দৃষ্টির সম্মুখে হতভাগ্য রামতনুর মনে পড়িয়াছিল যে তিনি এ সাক্ষ্য দিয়াছিলেন বটে এবং এই গত জুলাই মাসে এই কোর্টেই তাহা তিনি দিয়া গিয়েছেন। তারপর কোর্টে কি ঘটিয়াছিল? বিপক্ষের উকিল হাকিমের দিকে চাহিয়া রামতনুর উপর কি বঙ্গোক্তি করিয়াছিলেন, রামতনু উকিল আমলার ভর্তি মুন্সেফ বাবুর এজলাসে হঠাৎ কি রূপে সপুষ্প শস্যক্ষেত্রের আবিষ্কার করেন, সে সকল কথা উল্লেখের আর প্রয়োজন নেই। তবে একটা ঘটনাটা কিন্তু মানতে হচ্ছে যে মোটের উপর, এই অংশটা দেখো, তবে মোটের উপর বলা যায় যে রামতনু মুখুজ্জে যখন, প্রচুর বানান ভুল আছে, প্রিন্ট মিস্টেক আছে, রামতনু মুখুজ্জে যখন বাটি আসিয়া পৌঁছেছিলেন তখন তার শরীরের ও মনের অবস্থা খুবই খারাপ। কোথায় এই অবস্থায় তিনি ভাবিয়াছিলেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া শ্রী গুরুর আহুতি দিয়া অনিত্য বিষয় বিষয়ে জর্জরিত মনকে একটু স্থির করিবেন না, দেখেন যে আহুতির জন্য আলাদা করিয়া তোলা যে ঘিটুকু তাকে ছিল তার সবটাই একেবারে নষ্ট হইয়াছে। এইখান পর্যন্ত পয়েন্ট করে দাও, এই অংশটুকু পর্যন্ত। কোর্টে গন্ডগোল বা কোর্টে কি নিয়ে গন্ডগোল হয়েছিল সেটা আর কি, কোর্টে গন্ডগোল, এইখান পর্যন্ত পয়েন্ট হলো। এর পরের অংশ দেখো যে তারপর অর্ধ ঘন্টা ধরিয়া মুখুজ্জে বাড়ির অন্দরমহলে একটা রীতিমতো কবির লড়াই চলিতে লাগিল। কবির লড়াই মানে জানো নিশ্চয়, একটা বাংলার একটা সংস্কৃতি, দুই কবির লড়াই, একজন এক বলবে, অন্যজন আর এক রকম উত্তর দেবে। এই ঝগড়াটা ওদের কবির লড়াইয়ের মতো চলছিল। মুখুজ্জে মহাশয়ের পুত্রবধূ সুশীলা প্রথমটা একটু অপ্রতিভ হইলেও সামলাইয়া লইয়া এমন সব কথায় শ্বশুরকে জবাব দিতে লাগিল যাহা একজন 18 বৎসর বয়স্কা তরুণের মুখে সাজে না। পক্ষান্তরে কোর্টে বিপরীতের যে উকিলের অপমানে ও ঘরে আসিয়া পুত্রবধূ নিকট অপমানে ক্ষিপ্ত প্রায়, এটা তৃপ্ত বা তিক্ত হতে পারত, রামতনু মুখুজ্জে পুত্রবধূর পিতৃকুল ও তাহার নিজের পিতৃকুলের তুলনামূলক সমালোচনায় প্রবৃত্তি হইয়া এমন সব দুরহ পারিভাষিক শব্দের ব্যবহার করিতে লাগিলেন যে বোধ হয় বিদ্যাসাগর মহাশয়ের ডুবালের গল্প বা ডুরালের গল্পে উল্লেখিত কুলাদর্শ বিদ্যা অধ্যয়ন না করিলে সেসব বোঝা একেবারে অসম্ভব। অর্থাৎ শ্বশুর আর বৌমার মধ্যে যে দ্বন্দ্ব, আর 5টা সাংসারিক দ্বন্দ্বের মতো এখানে আমরা দেখলাম। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, সাংসারিক সংঘাত বা সাংসারিক গন্ডগোল বা সাংসারিক দ্বন্দ্ব, কার সাথে কি দ্বন্দ্ব হয়েছিল, কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, এটা মনে রাখতে হবে তোমাদের নিজেদেরকে। গল্পে আমরা গল্প পড়ছি মৌরি ফুল, কিন্তু গল্পে কোথাও দেখো মৌরি ফুলের চিহ্ন পর্যন্ত পেলাম না। বেশ একটা ফ্যামিলি যাদের ঘরের মূলত গন্ডগোলের কাহিনী আমরা পড়ছি। এমন সময় মুখুজ্জে মহাশয়ের ছেলে কিশোরী, দাও কিশোরীর সাথেই এই মূলত সুশীলার বিয়ে হয়েছিল। কিশোরী বাড়ি আসিল, তাহার বয়স 25-26 হইবে। বেশি লেখাপড়া না শেখায় সে চৌধুরীদের জমিদারি কাছারিতে 9 টাকা বেতনে মোহরিগিরি করিতে। কিশোরীলাল নিজের ঘরে প্রবেশ করিয়া দেখিল ঘরে আলো দেওয়া হয় নাই। অন্ধকারে জামা কাপড় ছাড়িয়া সে বাইরে হাত পা ধুইতে গেল। তারপর ঘরে ঢুকিয়া শুনিল ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা তাহার সম্মুখে বাতাসকে সম্বোধন করিয়া বলিতেছে যে এ সংসারে থাকিয়া সংসার করা তাহার শক্তিতে কুলাইবে না, অতএব কাল সকালেই যেন গরুর গাড়ি ডাকাইয়া তাহাকে বাপের বাড়ি পাঠাইয়া দেয়া হয়। এটা সাংসারিক যখন গন্ডগোল অশান্তি হয় তখন একমাত্র সমাধান মেয়েদের কাছে আমরা লক্ষ্য করি যে শ্বশুর বাড়িতে গন্ডগোল হলে যেন বাপের বাড়ি যাওয়ার একটা জায়গা তৈরি হয়। এখানেও সুশীলা তার ব্যতিক্রম ছিল না। কিশোরী সে কথার কোনো বিশেষ জবাব না দিয়া লণ্ঠন জ্বালিয়া বাঁশের লাঠি গাছা ঘরের কোণ হইতে লইয়া বাহির হইয়া গেল। ও পাড়ায় রায়বাড়ির চণ্ডীমণ্ডপে গ্রামের নিষ্কর্মা যুবকদিগের যাত্রার আখড়াই ও রিহার্সাল চলিত। সেইখানেই
অনেকক্ষণ কাটাইয়া অনেক রাত্রে বাড়ি ফিরিয়ে আসা তাহার নিত্যকর্মের ভিতর, এইটা তার একটা নিত্য প্রতিদিনের কাজ ছিল। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, এইটুকু নিয়ে কিশোর, নিস্পৃহ কিশোরী, নিস্পৃহ দন্তনেশ্বরী দন্তস্বয়ে পয়েরই হয়, নিস্পৃহ কিশোরী মানে ঘরে এত গন্ডগোল হচ্ছে, স্ত্রীর সাথে বাবার গন্ডগোল হচ্ছে, তার ওতে কিছু যায় আসে না, সে কাজে গেছে, কাজ থেকে ফিরেছে, আর 5টা দিনের মতোই তাকেও কিন্তু আড্ডা দিতে যেতে হয়েছে, যেখানে নিষ্কর্মা যুবকেরা রিহার্সাল দেয়। গল্পের পরের অংশ, রামতনু মুখুজ্জে মহাশয়ও অনেকক্ষণ বাইরের ঘরে কাটাইলেন। প্রতিবেশী হরিরায় তামাকের খরচ বাঁচাইবার জন্য সকাল সন্ধ্যায় মুখুজ্জে মহাশয় চণ্ডীমণ্ডপ আশ্রয় করিতেন। তাহাকে রামতনু জানাইলেন যে তিনি খুব শীঘ্রই কাশী যাইতেছেন, কারণ আর এ বয়সে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহার এই বানপ্রস্থ অবলম্বনের আকাঙ্ক্ষার জন্য দায়ী একমাত্র তাহার পুত্রবধূ সুশীলা। সুশীলা সকাল নাই সন্ধ্যার নাই একটা কিছু না বাধাইয়া থাকিতে পারে না, সে অত্যন্ত আনাড়ি, কোনো কাজই গুছাইয়া করিতে পারে না, অথচ দোষ দেখাইতে যাইলে খেপিয়া যায়। তাহার জন্য রামতনু মুখুজ্জের বাড়িতে কাকচিল বসিবার উপায় নাই। শ্বশুর শাশুড়িকে সে হঠাৎ আঁটিতে পারে না বটে, কিন্তু এই জন্য তাহার চেষ্টার ত্রুটি দেখা যায় না। তাহলে এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে দাও, সুশীলার দায়ভার বা সুশীলার দায়, সুশীলা দায়ী, এইরকম আর কি, যে কোনো একটা পয়েন্ট করতে পারো, সুশীলার দায়ভার বা সুশীলা দায়ী, অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনার জন্য কিন্তু সুশীলা দায়ী, এটাই যেন কিন্তু এখানে গল্পকার আমাদের সামনে বলে ধরলেন, বা এবং রামতনু মুখুজ্জের কাছ থেকেও আমরা এটা জানতে পারলাম। যাই হোক, গল্পের পরবর্তী অংশ, কিশোরী গিয়েছিল আড্ডা দিতে, সেই কিশোরী এখন আড্ডা দিয়ে একদম পুরো পৃথিবী জয় করে বাড়ি ফিরেছে। তারপরের ঘটনা আমরা দেখছি, অনেক রাত্রে কিশোরী বাড়ি ফিরিয়া আসিয়া দেখিল তাহার ঘরে খাবার ঢাকা আছে এবং সে ঘুমাইতেছে। খাবার ঢাকা খুলিয়া আহারাদি শেষ করিয়া সে শুইতে গিয়া দেখিল স্ত্রী ঘুম জোরানো চক্ষে বিছানার উপর উঠিয়া বসিয়াছে। স্বামীকে দেখে একটু অপ্রতিভের সুরে বলিল, কখন এলে, তা আমায় একটু ডাকলে না কেন? কিশোরী বলিল, আর ডেকে কি হবে, আমার কি হাত পা নেই, নিতে জানি নে? হঠাৎ তাহার স্ত্রী রাগিয়া উঠিল, নিতে জানো তো যেন, কাল থেকে আমার এখানে আর বুনবে না, বুঝেছো তো? এ যেন হয়েছে শত্রুপুরীর মধ্যে বাস, বাড়ি শুদ্ধ লোক আমার পিছনে এমন করে লেগেছে, কেন শুনতে চাই? না হয় বরং। কান্নায় ফুলিয়া সে বালিশের উপর মুখ গুঁজিল। কিশোরী দেখিল স্ত্রী রাত দুপুরের সময় গায়ে পড়িয়া ঝগড়া করিয়া একটা বিভ্রাট বাঁধাইয়া তোলে বুঝি। এরকম করিয়া তার সংসার করা চলে না। ভাত ঢাকা ছিল, ফুলিয়া লইয়া খাইয়াছে, ইহাতেও যদি স্ত্রী চটিয়া যায় তা হইলে আর পারা যায় না। কিছু না, ও একটা ছল, দেখ দাও, কিছু না, ও একটা ছল, ওই সামান্য সূত্র ধরিয়া এখনই সে একটা রাম রাবণের যুদ্ধ বাঁধাইয়া তুলিবে। কিশোরী বলিল, যা খুশি কালকে করো, এখন একটু ঘুমাতে দাও। ঘুমোচ্ছিলে বলেই আর ডাকিনি, এই তো অপরাধ? তা বেশ, কাল থেকে উঠাবো, চুলের নড়া ধরে উঠাবো। পরদিন সকালে উঠিয়া রামতনু মুখুজ্জে শুনিলেন চৌধুরীদের, তাহলে এইখান পর্যন্ত সাইড পয়েন্ট করে দাও, দাম্পত্য সংঘাত ওঠাবো পর্যন্ত, দাম্পত্য সংঘাত, দাম্পত্য প্রেমের যে সংঘাত, সেটাও আমরা এখানটায় দেখতে পেলাম। গল্পের পরবর্তী অংশ, পরদিন সকালে উঠিয়া রামতনু মুখুজ্জে শুনিলেন যে চৌধুরীর খবর পাঠাইয়াছে কয়েকটি নতুন সাক্ষীর তালিম দিতে হইবে। যাইবার সময় তিনি বলিলেন, ও বৌমা, একটু সকাল সকাল ভাত দিও, কোর্টে যেতে হবে। বেলা 9টার সময় ফিরিয়া আসিয়া দেখিলেন সুশীলা স্নান করিয়া আসিয়া রৌদ্রে কাপড় মিলিয়া দিতেছে। আর ওই গৃহিণী, দাদা মোক্ষদা সুন্দরী, সেই গৃহিণী মোক্ষদা সুন্দরী রান্নাঘরে বসিয়া রাঁধিতেছেন। স্বামীকে দেখিয়া এই মোক্ষদা চৌকিদার হাঁকার সুরে, চৌকিদার যেমন হাঁকে, সেই চৌকিদার হাঁকার সুরে বলিতে লাগলেন, হয় আমি একদিকে বেরিয়ে যাই, না হয় বাপু এর একটা বিহিত করো, সেই সকাল থেকে ঘুরপাক দিয়ে দিয়ে বেড়াচ্ছে। বলছি, ও বৌমা, দুটো ভাত ছড়িয়ে দাও, ওগো যাহো দুটো কিছু রাঁধো, হাতে পায়ে ধরতে কেবল বাকি রেখেছি। কার কথা কে শোনে? এই বেলা দুপুরের সময় রানী এখন এলেন নিয়ে। সুশীলা রক হইতে সমান গলায় উত্তর দিল, মাইনে করা দাসী তো নয়, আমি যখন পারবো রান্না চড়াবো, সকাল থেকে বসে আছি নাকি? এত খাটুনি সেরে আবার 8টার মধ্যে ভাত দেব? মানুষের তার শরীর নয়, যা না চলবে সে নিজে গিয়ে রেঁধে নিক। এ কথার উত্তরে মোক্ষদা খুন্তি হাতে রান্নাঘরে দাওয়ায় আসিয়া নটরাজ শিবের তাণ্ডব নর্তনের একটা আধুনিক সংস্করণ শুরু করতে যাইতেছিলেন। একটা ঘটনায় তাহা বন্ধ হইয়া গেল। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, শাশুড়ি ও বৌমার বাঘ বিতণ্ডা বা শাশুড়ি ও বৌমার ঝগড়া। শাশুড়ি ও বৌমার সাথে কিরকম ঝগড়া হয়েছিল? আমরা গল্প পড়ছি মৌরি ফুল, গল্পে কোথাও মৌরি ফুলের চিহ্ন মাত্র আমরা দেখতে পেলাম না। আর 5টা গৃহস্থ বাড়ির মতোই দেখলাম
শাশুড়ি বৌমার দ্বন্দ্ব, শ্বশুর বৌমার দ্বন্দ্ব, যেটা আমরা লক্ষ্য করছি। এই কথার উত্তরে মোক্ষদা খুন্তি হাতে একটা 10 বছর, যার পরে গল্প, পরে ঘটনা, একটা 10-12 বছরের ছেলে, দাগ দিয়ে রাখতে পারো, রংটা বড়ই কালো, ম্যালেরিয়ায় শরীর জীর্ণ শীর্ণ, পরনে অতি ময়লা গামছা, শীতের দিনেও তাহার গায়ে কিছু নাই, হাতে ছোট্ট একটা বাকারির ছড়ি লইয়া বাড়ির মধ্যে ঢুকিল। ছেলেটি পাশের গ্রামের আতর আলী, দাগ দাও, আতর আলী ঘোরামির ছেলে। গত বছর তার বাপ মারা গিয়েছে, দুটি ছোট ছোট বোন আর মা ছাড়া তার আর কেহ নাই। অবস্থা খুব খারাপ, সব দিন খাওয়া জোটে না। ছেলেটা পিঠে ছড়ি বাজাইয়া হাপু গাইয়া, হাপু এক প্রকার সঙ্গীত আর কি, এই হাপু গাইয়া দাগ যেরকম মা ও বোন দুটিকে প্রতিপালন করে। সে এই গ্রামের প্রায় সব বাড়িতে আসিত, কিন্তু মুখুজ্জে বাড়ি আর কখনো আসে নাই। তাহার একটা কারণেই যে দানশীলতার জন্য রামতনু মুখুজ্জে গ্রামের মধ্যে আদৌ প্রসিদ্ধ ছিলেন না। ছেলেটি উঠানে দাঁড়াইয়া বগল বাজাইয়া নানারূপ সুর করিয়া উচ্চস্বরে হাপু গাহিতে লাগিল, সঙ্গে সঙ্গে পিঠে জোর করিয়া লাঠির বাড়ি মারিতে লাগিল। 3টি নেহাত গো বেচারা সাক্ষীর। তামিল নিতে অনেক হস্তহস্তি করিয়া রামতনুর মেজাজ ভালো ছিল না, ফিরিয়া চাহিয়া দেখিয়া মুখ খিচাইয়া বলেন, আরে থাম থাম, ও সব রাখ, এখনো সব দেখবার শখ নেই, যা অন্য বাড়ি দেখে যা, যা যা। সুশীলা কাপড় মিলিয়া দিতে দিতে অবাক হইয়া হাপু গাওয়া দেখিতেছিল। ছেলেটি সংকোচিত হইয়া বাহিরে যাইতে সে তাড়াতাড়ি বাহিরে ডকে গিয়া তাহাকে বলিল, শোন, তোর বাড়ি কোথায় রে? ডাক দিয়ে রাখো, আরে হরিশপুর মা ঠাকুরন। তোর বাড়িতে কে আছে রে? মোর বাপ মারা গিয়েছে আর বছর, আর মা ঠাকুরন মোদের আর কেউ নেই, মুই বড়, ছোট দুটো বোন আছে। তাই বুঝি তুই হাপু গাছ? হ্যাঁ রে, এতে চলে? রামতনুর ধমক খাইয়া ছেলে মানুষ অত্যন্ত দমিয়া গিয়াছিল। সুশীলার কথার ভিতর সহানুভূতির সুর চিনিয়া লইয়া হঠাৎ তাহার কান্না আসিল। চোখের জল হুহু করিয়া পড়িতেই ম্যালেরিয়া শীর্ণ হাতটি তুলিয়া চোখ মুছিয়া বলিল, না না মা ঠাকুরন, চলে না, এসব লোকে আর দেখতে চাই না। মুই যদি ভালো গান গাইতে পারতাম তো যাত্রার দলে যেতাম, বড় কষ্ট মোদের সংসারে, এই স্মৃতি মা ঠাকুরন। সুশীলা বাধা দিয়া বলিল, দাঁড়া, আমি আসছি। ঘরের মধ্যে ঢুকিয়া কান্নার বেগ অতি কষ্টে সামলাইয়া চাহিয়া দেখিল আলনায় একখানা নতুন মোটা বিছানার চাদর ঝুলিতেছে। হাতের গোড়ায় সেইখানা পাইয়া টানিয়া লইল। তারপর জানলা দিয়া বাড়ির মধ্যে চাহিয়া দেখিয়া চাদরখানা তাড়াতাড়ি ছেলেটার হাতে দিয়া চুপি চুপি বলিল, এইখানে নিয়ে যা, এতে শীত বেশ কাটবে না? খুব মোটা, শিগগির যা, লুকিয়ে যা, কেউ যেন না দেখে। ছেলেটি চাদর হাতে হতবুদ্ধি হইয়া ইতস্তত করিতেছে দেখিয়া সুশীলা বলিল, ওরে এক্ষুনি কি এসে পড়বে, শিগগির যা। এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। হাপু প্রসঙ্গ ও সুশীলার দানশীলতা। একদিকে হাপু গাওয়ার কাহিনী আমরা জানলাম, অন্যদিকে সুশীলা যে দানশীল ছিল সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। সুশীলার দানশীলতা। ছেলেটাকে বিদায় দিয়া সুশীলা ভিতর বাড়ি ঢুকিয়া দেখিল শ্বশুর আহার করিতে বসিয়াছেন। ছেলেটির দুঃখে সুশীলার মন খুব নরম হইয়া গিয়াছিল। সে গিয়া রান্নাঘরে ঢুকিয়া কাজে মন দিল। শ্বশুরকে জিজ্ঞাসা করিল, আপনাকে কিছু দেব বাবা? মোক্ষদা ঝংকার দিয়ে উঠিলেন, তোমাকে আর কিছু দিতে হবে না, যে মিষ্টি বচন দিয়েছ তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে। নাও, এখন পারো তো এদিকে এসো একবার, হাঁড়িটা দেখো, নয়তো বলো নিজে মরি বাঁচি, একরকম করে সাঙ্গ করে তুলি। রামতনু কোনো কথা বলিলেন না, আপন মনে খাইয়া উঠিয়া চলিয়া গেলেন। এই সব ব্যাপারেই সুশীলা অত্যন্ত চটিয়া যাইত। রামতনু পুত্রবধূ নিকট কোনো জিনিস চাহিয়া খাইলে তাহার রাগ গলিয়া জল হইয়া যাইত। কিন্তু লোকে তাহাকে জব্দ করিতেছে বা অপমান করিবার ফন্দি খুঁজিতেছে ভাবিলে তাহার আর কাণ্ডজ্ঞান থাকিত না। সেও কোমর বাঁধিয়া রণে আগুয়ান হইত। সেই বা ছাড়িবে কেন? ফাল্গুন মাসের মাঝামাঝি, কিন্তু বেশ গরম পড়িয়াছে। কিশোরী অনেক রাত্রে বাড়ি ফিরিয়াছে। বাড়িতে যে যার ঘরে ঘুমাইতেছে। সে নিজের ঘরে ঢুকিয়া দেখিল সুশীলা ঘরের মেঝেই বসে একখানি চিঠি লিখিতেছে। কিশোরী সুশীলাকে জিজ্ঞাসা করিল, কাকে চিঠি লেখা হচ্ছে? সুশীলা চিঠির কাগজখানা তাড়াতাড়ি আঁচল চাপা দিয়া স্বামীর দিকে ফিরিয়া একটু দুষ্টামির হাসি আসিল। বলিল, বলবো কেন? থাক, না বলো, ভাত দাও, রাত কম হয়নি, আবার সকাল থেকে খাটুনি আরম্ভ হবে। সুশীলা ভাবিয়াছিল স্বামী আসিয়া সে কি লিখিতেছে দেখিবার জন্য পিড়াপিড়ি আরম্ভ করিবে। প্রকৃতপক্ষে সে চিঠি কাহাকেও লিখিতেছে না, স্বামীকে ডাক দিয়ে রাখো কথা বলাইবার এ তার একটা পুরানো কৌশল মাত্র।
অনেকদিন সে স্বামীর মুখে দুটো ভালো কথা শোনে নাই। তার নারী হৃদয় ইহারি জন্য তৃষিত ছিল এবং ইহারি ফাঁদে পা দেওয়া দূরে থাকুক সেদিকে ঘেঁষিলেও না দেখিয়া সুশীলা বড় নিরুৎসাহ হইয়া পড়িল। কাগজ কলম তুলিয়া রাখিয়া সে স্বামীর ভাত বাড়িয়া দিল। এক প্রকার চুপচাপ অবস্থায় আহারাদি শেষ করিয়া কিশোরী গিয়া শয্যা আশ্রয় করিবার পর সে নিজে আহারাদি করিয়া শুইতে গিয়া দেখিল কিশোরী ঘুমায় নাই, গরমে এপাশ ওপাশ করিতেছে। আশায় বুক বাঁধিয়া সে তাহার দ্বিতীয় ফাঁদটি পাতিল। দ্বিতীয় ফাঁদ কি? একটা গল্প বলো না, অনেকদিন তো বলনি, বলবে লক্ষ্মীটি? বিবাহের পর প্রথম প্রথম কিশোরী তাহার কিশোরী স্ত্রীর নিকট বটতলার আরব্য উপন্যাস হইতে নানা গল্প বলিত। রাত্রির পর রাত্রি তখন এসব গল্প শুনিয়া সুশীলা মুগ্ধ হইয়া যাইত। জনহীন দেশের মধ্যে যেখানে শুধু জিন পরিদের জগৎ, খেজুর বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা হইতে মণিমুক্তা উৎক্ষিপ্ত হইতেছে, পথহীন দুরন্ত মরু প্রান্তের মৃত্যু যেখানে শিকার সন্ধানে ওত পাতিয়া বসিয়াছে, সমুদ্রের ঝড়, তরুণ শাহজাদাগণের দৈত্য সংকুল অরণ্যের মাঝখান দিয়া নির্ভীক শিকার যাত্রা, এসব শুনিতে শুনিতে তাহার গা শিহরিয়া উঠিত। ঘুম ভাঙিলে ঘরের মধ্যে অর্ধরাত্রির অন্ধকার বিকটাকার জিন দেহের ভিড়ে ভরিয়া গিয়াছে মনে করিয়া ভয়ে সে স্বামীকে জড়াইয়া ধরিত। প্রাচীন যুগে তরুণ শাহজাদাগণের কল্পনা করিতে গিয়া অজ্ঞতাসারে সে নিজের স্বামীকে যাত্রার দলে রাজার পোশাক পরাইয়া দূর দেশে বিপদের মুখে পাঠাইত। শাহজাদাদিগের দুঃখে তাহার নিজের স্বামীর উপর সহানুভূতিতেই তাহার চোখে জল আসিত। এই রকমের গল্প শুনিতে শুনিতে অদৃশ্য নায়ক নায়িকাদের গুণ দৃশ্যমান গল্পকারের উপরে প্রয়োগ করিয়া সে স্বামীকে প্রথম ভালোবাসে। সে আজ প্রায় 5-6 বৎসরের কথা। কিন্তু সুশীলার এখনো সে ঘোর কাটে নাই। কিশোরী সত্রীর কথা উড়াইয়া দিল, অর্থাৎ কিশোরী স্ত্রীর কথা, এটা সত্রী নয়, এটা বানান ভুল আছে, স্ত্রীর কথা উড়াইয়া দিল। হ্যাঁ, এখন গল্প বলবো, সমস্ত দিন খেটে খুটে এলাম, এখন রাত দুপুরে বক বক করি আর কি, আর তোমাদের কি বাড়ি বসে সব পোষাই? অন্য মেয়ে হইলে চুপ করিয়া যাইত। সুশীলার মেজাজ ছিল একগুঁয়ে। সে আবার বলিল, তা হোক, একটা বলো, রাত এখন তো বেশি নয়? না, বেশি নয়। তোমার তো রাত কম বেশির জ্ঞান কত? নাও চুপচাপ শুয়ে পড়ো এখন। সুশীলা এইবার জেদ ধরিল, বলো না, একটা ছোট দেখেই না হয় বলো, এত করে বলছি, একটা কথা রাখতে পারো না? কিশোরী বিরক্ত হইয়া বলিল, আহ, এ তো বড় জ্বালা হলো, রাতেও একটু ঘুমোবার জো নেই, সমস্ত দিন তো গোলাবাজিতে বাড়ি সরগরম রাখবে, আর রাত্রিটা একটু শান্তি নেই। এইটাই ছিল সুশীলার ব্যথার স্থান। স্বামীর মুখে এই কথা শুনিয়া সে খেপিয়া গেল। বেশ করি গোলাবাজি করি, তাতে অসুবিধা হয়তো আমাকে পাঠিয়ে দাও এখান থেকে। রাত দুপুর করলে কে? নিজে আসবেন রাত দুপুরের সময় আড্ডা দিয়ে, আর কে এত রাত পর্যন্ত ভাত নিয়ে বসে থাকে? নিজেরই দেহ, পরের রাত তো দেহ না। খেতে খুটে এসে একেবারে রাজা করেছেন আর কি, নিজের খাটুনিটাই কেবল। কিশোরী ঘুমাইবার চেষ্টা পাইতেছিল। স্ত্রীর উত্তরোত্তর চোরা সুরে তাহার ধৈর্যচ্যুতি ঘটিল। উঠিয়া বসিয়া প্রথমে সে স্ত্রীর পিঠে সজোরে ঘা কতেক পাখার বাঁধ বসাইল। তাহার তাহার চুলের মুঠি ধরিয়া বিছানার উপর হইতে নামাইয়া ধাক্কা মারিয়া ঘরের বাহির করিয়া দিল। বলিল, বেরো বেরো বেরো, ঘর থেকে বেরো, আপদ কথাকার, দূর, রাত দুপুরে একটু শান্তি নেই, যা বেরো, যেখানে খুশি যা। ঘরের আলোর কাছে আসিয়া কিশোরী দেখিল স্ত্রী 2 হাতে নখ দিয়া আঁচড়াইয়া তাহার হাতের আঙুলগুলিতে রক্তপাত করিয়া দিয়াছে। ইরানি শাহজাদাগণের নজির না থাকিলেও কিশোরী ঘরের মধ্যে দুরন্ত স্ত্রীর প্রতি এর ঔষধি প্রয়োগ করিত। এইভাবেই তাকে পিটিয়ে ঠান্ডা করত। শেষ রাতে একাদশীর জ্যোৎস্নায় চারিদিক যখন ফুলের পাপড়ির মতো সাদা ভোর, রাত্রে বাতাস নেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি, সুশীলা তখন ঘরের দোরের বাহিরে আঁচল পাতিয়া অকাতরে ঘুমাইতেছিল। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, দাম্পত্য প্রেম ও সংঘাত। দাম্পত্য প্রেম ও সংঘাত, এই ছিল সুশীলার কিশোরীর একদিকে দাম্পত্য প্রেম আর অন্যদিকে দুজনেরই সংঘাত, যেন সাপে লেউলে সম্পর্ক। সকাল হইতে যে যার কাজে মন দিল। মোক্ষদা বলিলেন, বৌমা, আজ চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে, আমাদের যেতে বলেছে, সকাল সকাল সেরে নাও। এই চৌধুরীটি ছিলেন প্রকৃতপক্ষে রামতনু মুখুজ্জের প্রতিপালক। ইহারাই গ্রামের জমিদার এবং ইহাদের জমি জমা সংক্রান্ত মকদ্দমার তদবির ও সাহায্য করিয়া রামতনু অন্য সংস্থান করিতেন। বেলা 10টার মধ্যে আহারাদি শেষ করিয়া ভালো কাপড় পরিয়া সকলে নৌকায় উঠিল। 2 ঘন্টার পথ। চৌধুরী বাড়িতে কলকাতা হইতে একটি বউ আসিয়াছিল। তাহার স্বামী বড়লোকের ছেলে, MA পাস করিয়া বছর 2 হইল ডেপুটিগিরি চাকরি পাইয়াছে। বউটি কলকাতার মেয়ে। চৌধুরীদের সহিত তাহার স্বামীর কিরূপ সম্পর্ক আছে
এই জন্য চৌধুরী গৃহিণী রাস পূর্ণিমার সময় তাহাকে আনাইয়াছিলেন। ইতিপূর্বে সে কখনো পাড়াগাঁয়ে আসে নাই। নৌকায় খানিকটা বসিয়া থাকাবার পর বউটি দেখিল নীলাম্বরী কাপড় পরনে তাহারই সমবয়সী আর একটি বউ নৌকায় উঠিল। নৌকা ছাড়িয়া দিল। নৌকায় সমবয়সী সঙ্গিনী পাইয়া কলকাতার বউটি খুব সন্তুষ্ট হইলেও প্রথম আলাপ করিতে বাদ বাদ ঠেকিতে লাগিল। সঙ্গিনী কাপড় চোপড় পরিবার আগোছালো ধরন দেখিয়া বউটি বুঝিয়াছিল তাহার সঙ্গিনী নিতান্ত পাড়াগাঁয়ের মেয়ে, অবস্থাও খুব ভালো নয়। নৌকার ওধারে চৌধুরী গৃহিণী মোক্ষদার সহিত সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার কি আয়োজন করিয়াছেন তাহারই বিস্তৃত বড় মানসী ফর্দ আবৃত্তি করিতেছিলেন। নৌকায় কোনো পরিচিতা মেয়েও নাই, কাজেই বউটি অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। বউটি লেখাপড়া জানিত এবং দেশ বিদেশের খবরাখবরও কিছু কিছু রাখিত। চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় মানুষই চালের কথাবার্তায় সে বড় বিরক্ত হইয়া উঠিল। খানিকক্ষণ বসিয়া থাকিবার পর সে লক্ষ্য করিল তাহার সঙ্গিনী ঘোমটার ভিতর হইতে কালো কালো ডাগর চোখে তাহার দিকে সকৌতুকে চাহিতেছে। বউটির হাসি পাইল। জিজ্ঞাসা করিল, তোমার নাম কি ভাই? সুশীলা সন্দিগ্ধ সুরে বলিল, শ্রীমতী, দাঁড়িয়ে রাখো, শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী। সুশীলার রকম সকম দেখিয়া বউটির খুব হাসি পাইতে লাগিল। সে বলিল, অত ঘোমটা কিসের ভাই? তুমি আর আমি ছাড়া তো আর কেউ এইদিকে নেই। নাও ঘোমটা খোলো, একটু গল্প করি। এই কথা বলিয়া বউটি নিজেই সুশীলার ঘোমটা খুলিয়া দিল। সুশীলার সুন্দর মুখের দিকে চাহিয়া সে যেন মুগ্ধ হইয়া গেল। রং যদিও ততটা ফর্সা নয়, কিন্তু কালোর উপর অত সুশ্রী স্ত্রী সে কখনো দেখে নাই। নদীর ধারে সরস সতেজ চিক্কন শ্যামকলমি লতার মতো একটা সবুজ লাবণ্য যেন সারা মুখখানায় মাখানো। মুখখানে দিয়েই সেই নিরাভরণা অলঙ্কারবিহীনা পাড়াগাঁয়ের মেয়েটিকে ভালোবাসিয়া ফেলিল। জিজ্ঞাসা করিল, উনি বসে আছেন কে ভাই? শাশুড়ি? হ্যাঁ, এসো, আর একটু সরে এসো ভাই, দুজনে গল্প করি আর দেখতে দেখতে যাই। তা তোমার বাপের বাড়ি কোথায় ভাই? সুশীলা ভয় কাটাইয়া যাইতেছিল। সে বলিল, সে হলো সিমলে। কোন সিমলে? কলকাতা সিমলে? কলকাতায় সিমলে আছে নাকি? কই, তাহা তো সুশীলা কোনোদিন শোনে নাই। সে বলিল, আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূর নয়, 5-6 কোষ পথ, গরুর গাড়ি করে যেতে হয়। নদীর ধারে জব ক্ষেত, সর্ষে ক্ষেতে বুনো গাছপালা দেখিয়া বউটি খুব খুশি। এসব পূর্বে বড় দেখে নাই। আঙুল দিয়ে একটা মাছরাঙা পাখি দেখাইয়া বলিল, বাহ, বড় সুন্দর তো। ওটা কি পাখি ভাই? আরে ওটা তো মাছরাঙা পাখি। কেন, তুমি দেখোনি কখনো? বউটি বলিল, ভাই আমি কলকাতার বাইরে এতদিন পা দিইনি। খুব ছেলেবেলা একবার বাবার সঙ্গে চন্দননগরে বাগান বাড়িতে যাবার কথা মনে আছে, তারপর এই আসছি। তুমি আমায় একটু দেখিয়ে নিয়ে চলো। ওটা কিসের ক্ষেত ভাই? সুশীলা দেখিল তাহার সঙ্গিনী আঙুল দিয়া নদীর ধারে একটা মৌরির ক্ষেত দেখাইতেছে। প্রথমটা সে সঙ্গিনীর চোখ ঝলসানো রং, অদৃষ্টপূর্ব দামি সিল্কের শাড়ি, ব্লাউজ এবং চিকচিকে নেকলেসের বাহার দেখিয়া যে ভয় অনুভব করিতেছিল, তাহার অজ্ঞতা দেখিয়া সুশীলার সে ভয় কাটিয়া অজ্ঞ সঙ্গিনীর উপর একটু স্নেহ আসিল। কলকাতায় মাছরাঙা পাখি, মৌরি ক্ষেত এসব সামান্য জিনিসও নয় নাকি? সুশীলা হাসিয়া বলিল, তুমি ফুলের গন্ধ দেখে বুঝতে পারো না ভাই? ও তো মৌরি ক্ষেত। কেন, আমাদের বাপের বাড়ির গায়ে কত তো মৌরি ক্ষেত আছে। মৌরির শাক কখনো খাওনি? কলকাতায় বুঝি নেই? কলকাতার বউটি বুঝাইয়া দিল যে কলকাতার অতীত ইতিহাসের সে খবর রাখে না। বর্তমান অবস্থায় সেখানে মৌরি ক্ষেত প্রভৃতি থাকা সম্ভবপর নয়, তবে ভবিষ্যতে কি হয় বলা যায় না। ঘণ্টাখানেক পরে নৌকা শিবতলার ঘাটে গিয়া লাগিল। তখন তাহাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ রকমের কথাবার্তা হইয়া গিয়াছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনিয়া সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা জাগিয়া উঠিল। সেটা সে অনবরত চাপিবার চেষ্টা করে, তবু কি জানি কেন সেটা ফাঁক পাইলেই মাথা তোলে। প্রথম বিবাহের পর তার স্বামীও তো তাহাকে কত আদর করিত। রাতে ঘুমাইতে না দিয়া নানা গল্পে ভুলাইয়া জাগাইয়া রাখিত। সুশীলা পান খাইতে চাহিত না বলিয়া কত সাধ্য সাধনা করিয়া পান মুখে তুলিয়া দিত। সেই স্বামী তাহার কেন এমন হইল? তাহার বুকের মধ্যে কেমন হুহু করিয়া উঠিল। দুজনে তাহারা খানিকক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিক ওদিক বেড়াইল। কি সুন্দর দেখায় চারিদিক। নীল আকাশ সবুজ মাঠের উপর কেমন উপুর হইয়া আছে। ও মা, পানকৌড়ির ঝাঁক চরের উপর দিয়ে বসিয়া বসিয়া কেমন ঝিমায়। কলকাতার বউটি বলিল, এসো ভাই, আমরা একটা কিছু পাতাই। কেমন? সুশীলা খুশি হইয়া বলিল, খুব ভালো ভাই, কি পাতাবো বলো? এক কাজ করি, এসো। আস্তে আস্তে নদীর ধারে যে মৌরি ফুল দেখে এলাম,
এসো আমরা দুজনে পাতায় মানে সম্বন্ধ তৈরি করি, কেমন? সুশীলা ডাক দাও আহ্লাদের সঙ্গে এই প্রস্তাবে সম্মতি দিল। নদী হইতে অঞ্জলি করিয়া জল তুলিয়া তাহারা মৌরি ফুল পাতাইল। এমন সময় তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, মৌরি ফুল পাঠানোর প্রেক্ষাপট, মৌরি ফুল সম্বন্ধের প্রেক্ষাপট করো, মৌরি ফুল সম্বন্ধের প্রেক্ষাপট। এই মৌরি ফুল পাঠাতে গেলে বা মৌরি ফুল সম্বন্ধ কিভাবে তৈরি হলো সেটাই আমরা এখানে জানতে পারলাম। এমন সময় মোক্ষদা ডাকিলেন, বৌমারা এদিকে এসো। তাহারা গিয়া দেখিল গাছতলায় অনেক লোক, সেদিন পূজা দিতে অনেক লোক আসিয়াছিল। প্রকাণ্ড প্রকাণ্ড বট গাছ, তার তলায় তলায় ভাঙা ইটের মন্দির। গাছতলা হইতে একটু দূরে এক বুড়ি নানা ঔষধ বিক্রয় করিতেছে। সুশীলা ও তাহার সঙ্গিনী সেখানে গিয়া জিজ্ঞাসা করিয়া জানিল, রোগ সারা ছেলে হওয়া হইতে শুরু করিয়া সকল রকমের ঔষধি আছে, গরু হারাইলে খুঁজিয়া বাহির করিবার পর্যন্ত। মেয়েরা সেখানে ভিড় করিয়া দাঁড়াইয়া ঔষধ কিনিতেছে। সুশীলার সঙ্গিনী হাসিয়া তার হাত ধরিয়া টানিয়া তাহাকে সেখান হইতে মন্দিরের দিকে লইয়া চলিল। বলিল, আর চলো মৌরি ফুল দেখি গে কেমন পুজো হচ্ছে। একটুখানি মন্দিরে দাঁড়াইয়া সুশীলা একটা ছুতোই সেখান হইতে বাহির হইয়া আসিয়া ঔষধ বেচা বুড়িটার নিকট দাঁড়াইল। সেখানে তখন কেহ ছিল না। বুড়ি বলিল, কি চাই? সুশীলার মুখ লজ্জায় আরক্ত হইয়া উঠিল। বুড়ি বলিল, ও এবার বুঝলাম মা ঠাকুরন, তা তোমার তো এখনো ছেলে পুলে হওয়ার বয়স যায়নি, ও বয়সে অনেকের। সুশীলা সলজ্জ হয়ে বলিল, আরে তা নয়। বুড়ি বলিল, এবার বুঝলাম মা ঠাকুরন, তা যদি হয় তাহলে স্বামীর বার মুখ টান আছে, বাইরের দিকে যায়, তাই তো? তা ঠিক আছে, একটা ওষুধ দিয়ে নিয়ে যেও, 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ওরকম সব ঠিক হয়ে যাবে। ওরকম কত হয় মা ঠাকুরন? বুড়ি একটা শিকড় তুলিয়া বলিল, এই নাও বেটে খাইয়ে দিও, যেন কেউ টের না পায়, টের পেলে আর ফল হবে না, 8 আনা লাগবে। স্বামীর বার মুখ টান আছে এ কথা শুনিয়া সুশীলা খুব দমিয়া গেল। তাহার আঁচলে একটা আধুলি বাঁধা ছিল। আজকার দিনে জিনিস আশটা কিনিবার জন্য সেই ইহা বাড়ি হইতে শাশুড়িকে লুকাইয়া নিয়েছিল। বাড়ির বার হওয়া তো বড় ঘটে না, কাজে এটা তাহার পক্ষে একটা উৎসবের দিন। আধুলিটি শাশুড়িকে লুকাইয়া আনিবার কারণ মোক্ষদা ঠাকুরন জানিতে পারিলে ইহা এত ইহা যে এতটা তাহার আঁচলে এতক্ষণ তাহার আঁচলে থাকিত না। সুশীলা আঁচল হইতে আধুলিটি খুলিয়া বুড়িকে দিল এবং খাওয়াইবার প্রণালী জানিয়া লইয়া শিকড়টি কাপড়ের মধ্যে গোপনে বাঁধিয়া লইল। পূজা সাঙ্গ দেয়া হইল, সাঙ্গ হইয়া গেল। সকলে আবার আসিয়া উঠিল। গ্রামের ঘাটের কাছাকাছি আসছিলে সুশীলা বলিল, ভাই তুমি এখানে দিন কতক আছো তো? না ভাই, আমি কাল কি পরশু চলে যাব। তাহলেও তোমায় ভুলবো না মৌরি ফুল, তোমার মুখখানে আমার মনে থাকবে ভাই। চিঠিপত্র দেবে তো? এবার পাড়াগাঁয়ে এসে তোমায় কুড়িয়ে পেলাম, তোমায় কখনো ভুলবো না। সুশীলার চোখে জল আসিল। এত মিষ্ট কথা তাহাকে কে বলে? সে কেবল শুনিয়া আসিতেছে। সে দুষ্ট, একগুঁয়ে, ঝগড়াটে। তাহার হাতে একটি সোনার আংটি ছিল। ইহা তাহার মায়ের দেওয়া আংটি। বিবাহের পর প্রথম তাহার মা তাহার হাতে এটি পরাইয়া দিয়াছিলেন। সেটি হাত হইতে খুলিয়া সে সঙ্গিনীর হাতে দিয়া ধরিয়া বলিল, দেখি ভাই তোমার আঙুল, তুমি হলে মৌরি ফুল, তোমায় খাওয়াবার কথা, কাপড় দেওয়ার কথা। এই আংটিটা আমার মায়ের দেওয়া, তোমায় দিলাম। তবু একটা দেখে তুমি গরিব মৌরি ফুলকে ভুলে যাবে না। সুশীলা আংটিটা সঙ্গিনীর হাতে পরাইয়া দিতে গেল। বউটি চট করিয়া হাত টানিয়া লইয়া বলিল, দূর পাগল, না ভাই, এ রাখো, তোমার মায়ের দেওয়া আংটি, এ কেন আমায় দিতে যাবে? না ভাই। সুশীলা জোর করিয়া গেল, হোক ভাই, দেখি মায়ের দেওয়া বলেই। বউটি বলিল, না 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 ভাই, ওসব রাখো, সে বরং। সুশীলা খুব হতাশ হইল। মুখটি তাহার অন্ধকার হইয়া গেল। সে চুপ করিয়া বসিয়া রইল। গ্রামের ঘাটে নৌকা লাগিল। বউটি সুশীলার হাত ধরিয়া বলিল, পায়ে পড়ি ভাই, মৌরি ফুল রাগ করো না। আচ্ছা, কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটি আমায় দিতে যাবে ভাই? সুশীলা ব্যগ্র হয়ে বলিল, তোমায় ভুলবো না ভাই মৌরি ফুল, কখনো না। তুমি কোন জন্মে যে আমার মায়ের পেটের বোন ছিলে, তাই মৌরি ফুল। তাহার পরে সে একটু আনাড়ি ধরনের হাসিয়ে উঠিল, হি 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 করে। কেমন সুন্দর কথা, মৌরি ফুল, মৌরি ফুল, মৌরি ফুল। তুমি যে হলে আমার নদীর ধারের মৌরি ফুল, লাগদের লাইনটায়, তোমায় কি ভুলতে পারি? কথা শেষ না করিয়া এসে দুই হাতে সঙ্গিনীর গলা জড়িয়া ধরিল। সঙ্গে সঙ্গে তাহার কালো চোখ দুটি জলে ভরিয়া গেল। কলকাতার বউ এই অদ্ভুত প্রকৃতির সঙ্গিনীর গলা জড়াইয়া ধরিল। সঙ্গে সঙ্গে তাহার কালো চোখ দুটি জলে ভরিয়া গেল। কলকাতার বউ এই অদ্ভুত প্রকৃতির সঙ্গিনীর অশ্রুপ্লাবিত সুন্দর মুখখানা বারবার সস্নেহে চুম্বন করিল। তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টি লইয়া দুজনের কাছে বিদায় লইল।
তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। ঔষধ সংগ্রহ ও বন্ধু বাৎসল্য, একদিকে আমরা দেখতে পেলাম ঔষধ সংগ্রহ করেছে, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পেলাম বন্ধু বাৎসল্য, অর্থাৎ দুটো পয়েন্টই আমরা কিন্তু এখানে খুঁজে পেলাম, একটা ঔষধ সংগ্রহ আর একটা হচ্ছে বন্ধু বাৎসল্য। এই দুটো পার্ট কিন্তু আমরা এখানে জানতে পারলাম, অর্থাৎ ঔষধ সংগ্রহ এবং বন্ধু বাৎসল্য এই দুটো পয়েন্টই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। গল্পের পরবর্তী অংশ যদি আমরা দেখি, একবার দেখা যাক গল্পের পরবর্তী অংশ। দিন কত কাটিয়া গেল, কিশোরী বাটি নাই মানে বাড়ি নাই, কি একটা কাজে অন্য গ্রামে গিয়াছে, ফিরিতে দু একদিন দেরি হইবে। মোক্ষদা সকালে উঠিয়া জমিদার গৃহিণীর আহানে তাহার সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করিতে চৌধুরী বাড়ি চলিয়া গেলেন। যাইবার সময় বলিয়া গেলেন, বৌমা আমার ফেরবার কোনো ঠিক নেই, রান্না বান্না করে রেখো, আর আমি আজ আর কিছু দেখতে পারবো না, চৌধুরী বাড়ির কাজ তখন মেটে বলা যায় না। এ কথা মোক্ষদা না বলিলেও চলিত, কারণ ভোরে উঠিয়া বাসন মাজা জল তোলা হইতে আরম্ভ করিয়া এ সংসারের সমস্ত কাজের ভারী ছিল সুশীলার ওপর। এ সংসারে কিশোরীর বিবাহের পর কোনোদিন ঝি চাকর প্রবেশ করে নাই, যদিও পূর্বে বাড়িতে বরাবরই একজন করিয়া ঝি থাকিত। সুশীলার খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না, খাটিবার ক্ষমতা তাহার যথেষ্ট ছিল। যখন মেজাজ ভালো থাকিত তখন সমস্ত দিন নীরবে ভূতের মতো খাটিয়াও সে বিরক্ত হইত না। শাশুড়ি চলে গেলে অন্যান্য কাজকর্ম সারিয়া সুশীলা রান্নাঘরে গিয়া দেখিল একখানিও কাঠ নাই। কাঠ অনেকদিন ফুরাইয়া গিয়াছে, এ কথা সুশীলা বহুবার শ্বশুরকে জানাইয়াছে। রামতনু মধ্যে মধ্যে মজুর ডাকাইয়া কাঠ কাটাইয়া লইতেন, এবার কিন্তু অনেক দিন হইল তিনি আর এদিকে দৃষ্টি দেন নাই। কিশোরীর দোষ নাই, কেননা সে বড় একটা বাড়িতে থাকিত না, সংসারের সংবাদ তেমন রাখিতেও না। আসল কথা হইতেছে যে এই যে রান্নাঘরের পিছনে খিড়কির বাহিরে অনেক শুকনো বাঁশ ও ডালপালা পড়িয়াছে, সুশীলা রান্না চড়ানোর পূর্বে বা রান্না করিতে করিতে প্রয়োজন মতো এগুলো দা দিয়া কাটিয়া লইয়া কাজ চালাইত। রামতনু দেখিলেন কাজ যখন চলিয়া যাইতেছে তখন কেন অনর্থক কাঠ কাটিবার লোক ডাকিয়া আনা, আর আনিলেই এখনই একটা টাকা খরচ তো। পুত্রবধূ বকিতেছে বকুক, কারণ বকুনি উহার স্বভাব। কাঠ নাই দেখিয়া সুশীলা অত্যন্ত চটিয়া গেল। এদিকে বাড়িতেও এমন কেউ নাই যাহাকে বকিয়া গায়ের ঝাল মেটায়, কাজে সে আপন মনে চিৎকার করিতে লাগিল, পারবো না, রোজ রোজ এমন করে সংসার করা আমায় দিয়া হয়ে উঠবে না। আজ 2 মাস ধরে বলছি কাঠ নেই, আর এদিকে রান্নার বেলা ঠিক আছেন সব, তার একটু এদিক ওদিক হওয়ার জো নেই। কি দিয়ে রাঁধবে? হাত পা উনুনের মধ্যে দিয়ে রাঁধবে নাকি? রোজ রোজ কাঠ কাটো, কেটে রাঁধো, অত সুখে আর কাজ নেই। থাকলো হাঁড়ি পড়ে, যিনি যখন আসবেন তিনি তখন করে নেবেন। রাতভর কোনো আয়োজন সে করিল না। খানিকটা বসিয়া বসিয়া তাহার মনে হইল ততক্ষণ মশলাগুলো বাটিয়ে রাখা যাক। সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য কয়েকদিনের মশলা একসঙ্গে বাটিয়া রাখিত। বেলা প্রায় 10টার সময় একটি অল্প বয়সী ফুটফুটে বউ, পরনে একখানা পুরানো চেলির কাপড়, হাতে থাকিবার মধ্যে 2 গাছি শাঁখা, একটি বাটি হাতে রান্নাঘরের দোরের কাছে ভয়ে ভয়ে উঁকি মারিয়া বলিল, দিদি আছো নাকি? সুশীলা মশলা বাড়িতে বাটিতে মুখ তুলিয়া চাহিয়া বলিল, আয় আয় ছোট বউ, আয় না ঘরের মধ্যে, ঠাকুরন নেই। বউটি ঘরে ঢুকিয়া বলিল, এ কি দিদি, এত বেলা এখনো রান্না চড়াওনি যে? সুশীলা মুখ ঘুরাইয়া বলিল, রান্না চড়াবো? হাঁড়ি কুড়ি ভেঙে ফেলেনি এই কত। না, ভাত চড়িয়ে দাও লক্ষ্মীজি, নইলে জানো তো কিরকম লোক সব। দেখবে সব আজ কিরকম মজা, রোজ রোজ কাঠ কাটবো আর ভাত রাঁধবো। কাঠ নেই বুঝি? আচ্ছা দেখানো দাও দিদি, আমি দিচ্ছি কেটে। তোর কি দায়, তুই দিতে যাবি? বস ঠান্ডা হয়ে, যাদের গরজ আছে তারা নিজেরা বুঝুক গিয়ে। তোমার পায়ে পড়ে দিদি, দাও রান্নাটা চড়িয়ে, জানো তো ওরা। তুই বস দেখি ওখানে চুপ করে, দেখিস এখন মজা। আজ 2 মাস ধরে রোজ বলছি কাঠ নেই, কোথা কানে যায় না কারোর, আজ মজাটি দেখাবো। সুশীলার এক বইমেতে বউটি কিছু ভীতা হইল, কারণ মজা কোন পক্ষ দেখিবে এ সম্বন্ধে তাহার একটু সন্দেহ ছিল, কিন্তু সাহস করিয়া আর কিছু বলিতে না পারিয়া সে চুপ করিয়া রইল। এই বউটি রামতনু মুখুজ্জের ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ। পাশে এদের বাড়ি। রামলোচনের অবস্থা খুবই খারাপ, তা সত্ত্বেও তিনি বছর 2 হইল ছেলের বিবাহ দিয়াছেন। রামলোচনের স্ত্রী ছিল না, পুত্রবধূই গৃহিণী। দুরবস্থা সংসারে ছেলে মানুষ বউকে সংসার করিতে অত্যন্ত বেগ পাইতে হতো। সে সময়ে অসময়ে বাটি হাতে খুঁচি হাতে এ বাড়িতে হাত পাতিয়া তেলটা নুনটা লইয়া যাইত। চাউল না থাকলে আঁচলে করিয়া চাউল লইয়া যাইত, ধার বলিয়াই লইয়া যায়, কখনো শোধ করিতে পারিত, কখনো পারিত না। মোক্ষদা ঠাকুরনকে বউটি ভয় করে, তিনি থাকলে জিনিসপত্র তো দেনই না, যদি বা দেন তাহা বড় মিষ্ট বাক্য বর্ষণ করিবার পর। তবু বউটির আসিতে হয়, কি করিবে, অভাব।
সুশীলা তাহাকে মোক্ষদা ঠাকুরানের হাত হইতে বাঁচাইয়া গোপনে এটা ওটা যখন যাহা দরকার সাধ্যমতো সাহায্য করিত। সামান্য এক বাটি তেল লইয়া গেলেও হুঁশিয়ার মোক্ষদা ঠাকুরান তাহা কখনো ভুলিতেন না। গলা টেপিয়া কড়া ক্রান্তিতে তাহা আদায় করিয়া ছাড়িতেন। সুশীলা ছিল আগোছালো ও অন্যমনস্ক ধরনের মানুষ। সে ধার দিয়া অতশত মনেও রাখিত না, বা সামান্য তেল নুন ধার দিয়া আদায় করিবার কোনো চেষ্টাও করিত না। শোধ দিতে আসলে অনেক সময় বলিত, ওই তুই আবার দিতে এলি কেন ভাই ছোট বউ, ওর আবার নেবো কি, যা যা ও তুই নিয়ে যা ভাই। সুশীলা আপন মনে খানিকক্ষণ বকিয়া বউটির দিকে চাহিয়া বলিল, তারপর তোর রান্না বান্না? বউটি বাটিটি আঁচল দিয়া ঢাকিয়া রাখিয়াছিল। বাহির করিয়া কণ্ঠিত ভাবে বলিল, সেদিনকার সেই তেল নিয়ে গিয়েছিলাম দিদি, তা আমাদের এখনো আনা হয়নি। আজ রাঁধা ভাত তেল নেই, একসঙ্গে দুদিনের দিয়ে দেব, সেই জন্যে। সুশীলা বলিল, আচ্ছা নিয়ে আয় দেখি বাটি, দেখি কি আছে, আমাদের বুঝি তেল আনা হয়নি। পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটুকুই কণ্ঠিতা দরিদ্রা গৃহলক্ষ্মীটিকে ঢালিয়া দিল। বউটি চলিয়া যাইবার সময় মিনতিপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, লক্ষ্মী দিদি রান্না চড়িয়ে। সুশীলা বলিল, তুই পালা দেখি, আমি ওদের মজা দেখিয়ে আজ আর কিছুতেই ছাড়ছি না। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও। অরন্ধনের কারণ, কেন অরন্ধন করেছিল, কিসের জন্য অরন্ধন করেছিল, সেটা আমরা এখানে জানতে পারলাম। অরন্ধনের কারণ। গল্পের পরবর্তী অংশ। বেলা 12টার সময় মোক্ষদা ঠাকুরান আসিয়া দেখিয়া শুনিয়া হইচই বাঁধাইয়া দিলেন। প্রকৃত ইহাতে রাগ হইবার কথা। একটু পরে রামতনু আসলেন। তিনি ব্যাপার দেখিয়া দালানে গিয়া আপন মনে তামাক টানিতে শুরু করিলেন। ঝগড়া করতে খুব চাগাইয়া উঠিল, অর্থাৎ প্রিন্ট মিস্টেক আছে, ঝগড়া চরমে হতো আর কি। মোক্ষদা উচ্চস্বরে সুশীলার কুলজি গাহিতে লাগিলেন। সুশীলাও যে খুব শান্তশিষ্ট, এই অপবাদ তাহাকে শত্রুতেও দিতে পারিত না। কাজেই ব্যাপার যখন খুব বাঁধিয়া উঠিয়াছে, এমন সময় কোথা হইতে কিশোরী আসিয়া হাজির হইল। যদিও আজ তাহার ফিরিবার কথা ছিল না, তবুও কাজ মিটিয়া যাওয়াতে সে আর অপেক্ষা করে নাই। মোক্ষদা ছেলেকে পাইয়া হাঁক ডাক আরও বাড়াইয়া দিলেন। কিশোরী এত বেলায় বাড়ি আসিয়া এ অশান্তির মধ্যে পড়িয়া অত্যন্ত চটিয়া গেল। তার সমস্ত রাগ গিয়া পড়িল স্ত্রীর উপর। হাতের গোড়ায় একখানা শুকনো চেলা কাঠ পড়িয়াছিল, সেইটা লইয়া লাফাইয়া সে রান্নাঘরের দাওয়ায় উঠিল। সুশীলা তখনও বসিয়া বাটনা বাটিতেছিল। স্বামীকে শুকনা কাঠ হাতে লইয়া বীর দর্পে রান্নাঘরে লাফাইয়া উঠিতে দেখিয়া ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। আত্মরক্ষার অন্য কোনো উপায় না দেখিয়া হাত দুটো তুলিয়া নিজের দেহটা আড়াল করিবার চেষ্টা করিল। কিশোরী প্রথমত স্ত্রী খোঁপা ধরিয়া হ্যাঁচকা টান দিয়া তাহাকে মাটিতে ফেলিয়া দিল। তারপর তাহার পিঠে কয়েক ঘা চেলা কাঠের বাড়ি মারিয়া তাহার গলা ধরিয়া প্রথমে এক ধাক্কা মারিল রান্নাঘরের দাওয়ায়, এবং তোথা হইতে এক ধাক্কা দিল একেবারে উঠানে। ধাক্কার বেগ সামলাইতে না পারিয়া সুশীলা মুখ থুবড়াইয়া উঠানে পড়িয়া গেল। মার আরো চলিত, কিন্তু রামতনু তামাক খাইতে খাইতে ছেলের খান্ড দেখিয়া হাহা করিয়া আসিয়া পড়িলেন। পাশের বাড়ির বউটি তখন শ্বশুর ও স্বামীকে খাওয়াইয়া সবে নিজে খাইতে বসিতেছিল। হঠাৎ এ বাড়ির মধ্যে মারের শব্দ শুনিয়া সে খাওয়া ফেলিয়া সুশীলাদের খিড়কিতে ছুটিয়া আসিয়া উঁকি মারিয়া দেখিল সুশীলা উঠানে দাঁড়াইয়া আছে। সর্বাঙ্গে ধুলা, বাটনার পাত্রের উপর পড়িয়া গিয়াছিল। কাপড়ে চোপড়ে হলুদের ছোপ, মাথার খোঁপা একধারে খুলিয়া কতক চুল মুখের উপর কতক পিঠের উপর পড়িয়াছে। গাঙ্গুলি বাড়ি হইতে দুটো ছেলে ব্যাপার দেখিয়া ছুটিয়া আসিয়াছে। আরো দু একজন পাড়ার মেয়ে সামনের দরজা দিয়া উঁকি মারিতেছে। ওদিকে পাঁচিলের উপর দিয়া মুখ বাড়াইয়া তাহার নিজের শ্বশুর রামলোচন মোজা দেখিতেছেন। চারিদিকের কৌতূহল দৃষ্টির মাঝখানে সর্বাঙ্গে হলুদের ছাপ ও ধুলিমাখা বিশ্বস্ত কুন্তলা এলোমেলো চুলে অপমানিতা দিদিকে অসহায়ভাবে উঠানে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তাহার বুকের মধ্যে কিরকম করিয়া উঠিল। কিন্তু সে একে ছেলে মানুষ, তাহাতে লজ্জাশীলা। শ্বশুর ভাসুর এবং এক উঠান লোকের মধ্যে বাড়ির ভিতর ঢুকিতে না পারিয়া প্রথমটা সে খিড়কির বাইরে আকুলি বিকুলি করিতে লাগিল। কিন্তু গাঙ্গুলি বাড়ির পৌর গাঙ্গুলি মহাশয় যখন হুঁকা হাতে কি হে রামতনু বলি ব্যাপারখানা কি শুনি বলিয়া বাড়ির মধ্যে উঠানে আসিয়া হাজির হইল, তখন আর সে থাকিতে না পারিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল এবং সুশীলার হাত ধরিয়া খিড়কি দৌড় দিয়া বাহিরে লইয়া গিয়া হঠাৎ খোঁপাইয়া কাঁদিয়া উঠিয়া বলিল, কেন এরকম করতে গেলে দিদিমণি? লক্ষ্মীটি তখনই যে বারণ করলাম। তারপর দিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাঁধিতেছিল। কিশোরী খাইতে বসিয়াছে। মোক্ষদা ঠাকুরের কি প্রয়োজনে রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন সুশীলা পিছনে ফিরিয়া ভাত বাড়িতে বাড়িতে স্বামীর ডালের বাটিতে কি গুলিতেছে, পাশে একটা ছোট্ট বাটি। মোক্ষদার কিরকম সন্দেহ হলো। তিনি জিজ্ঞাসা করলেন,
বৌমা, তোমার বাটিতে কি কি মেশাচ্ছ ডালের বাটিতে? সুশীলা পিছন ফিরিয়া শাশুড়িকে দেখিয়া যেন কেমন হইয়া গেল। তার চোখ মুখের ভাব দেখিয়া মোক্ষদার সন্দেহ আরো বাড়িল। তিনি বাটিটি হাতে তুলিয়া লইয়া দেখিলেন তাহাতে সবুজ মতো কি একটা বাটা। তিনি কড়া সুরে জিজ্ঞাসা করিলেন, কি বেটেছ এতে? তিনি দেখিলেন পুত্রবধূ উত্তর দিতে পারিতেছে না, তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে। ইহার পর ভয়ানক কাণ্ড ঘটিল। মোক্ষদা ঠাকুরন বাটিতে হাতে, ও মা, কি সর্বনাশ, আর একটু হইলেই হয়েছিল গো বলিয়া উঠানে আসিয়া চিৎকার করিয়া হাট বাঁধাইলেন। কিশোরী দালান হইতে উঠিয়া আসিল, রামতনু আসিলেন, গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ আসিল, আরো অনেকে আসিল। মোক্ষদা সকলের সামনে সেই বাটিটা দেখাইয়া বলিতে লাগিলেন, দেখো দেখো তোমরা সকলে, তোমরা ভাবো শাশুড়ি মাগি বড় দুষ্টু, নিজের চোখে দেখে নাও ব্যাপার। কি সর্বনাশ হয়ে যেত এখনই যদি আমি না দেখতাম। দোহাই বাবা তারকনাথ, কি ঠেকানি আজ ঠেকিয়েছে। এক ওঠার লোক সকলেই শুনিল রামতনুর দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ নাকি মিশাইয়া খাওয়াইতে গিয়া ধরা পড়িয়াছে। কেউ অবাক হইয়া গেল, কেউ মুচকি হাসিয়া বলিল, ওসব আমরা অনেক কাল জানি, আমরা ঋত দেখলেই মানুষ চিনি, তবে পাড়ার মধ্যে বলে এতদিন। কে একজন বলে, আরে জিনিসটা কি তা দেখা হয়েছে? মোক্ষদা ঠাকুরের গাল বাদ্যের রবে সে কথা চাপা পড়িয়া গেল। গাঙ্গুলি মহাশয় রামতনুকে বলিলেন, আরে গুরু রক্ষা করেছেন, এখন যত শিগগির বিদায় করতে পারো তার চেষ্টা করো। শাস্ত্রে বলে দুষ্টা ভার্যা, দুষ্ট পত্নী আর একদিনও এখানে রেখো না। সমস্ত দিন পরামর্শ চলিল। সন্ধ্যার সময় ঠিক হইল কাল সকালেই গাড়ি ডাকিয়া আপদ বিদায় করা হইবে। আর একদিনও এখানে না, কি জানি কখন কি বিপদ ঘটাইবে। বিশেষত পাড়ার মধ্যে ওরকম দজ্জাল বউ থাকিলে পাড়ার অন্য বউ ঝিও দেখা দেখে এইরকম হয়ে উঠিবে। সেদিন রাত্রে সুশীলাকে অন্য এক ঘরে শুইতে দেওয়া হইল। ইয়া মোক্ষদা ঠাকুরানের বন্দোবস্ত। কাল সকালেই যখন যেখানকার আপদ সেখানে বিদায় করিয়ে দেওয়া হইবে, তখন আর তাহার সঙ্গে সম্পর্ক কিসের? রাতে শুইয়া শুইয়া কত রাত পর্যন্ত তাহার ঘুম। এই অংশ কিসের পর্যন্ত পয়েন্ট করে দাও। বাঘ বিতণ্ডা বা দ্বন্দ্ব ও ষড়যন্ত্রের শিকার। দ্বন্দ্ব আর মিথ্যা অপবাদ করো, দ্বন্দ্ব ও মিথ্যা অপবাদ। একদিকে দ্বন্দ্ব ছিল আর অন্যদিকে মিথ্যা অপবাদ দেখতে পেলাম। দ্বন্দ্ব ও মিথ্যা অপবাদ, কার দ্বন্দ্ব, কার সাথে দ্বন্দ্ব, আর মিথ্যা অপবাদ। রাত্রে শুইয়া শুইয়া কত রাত পর্যন্ত তাহার ঘুম আসিল না। ঘরের জানালা সব খোলা, বাহিরের জ্যোৎস্না ঘরে আসিয়া পড়িয়াছিল। তাহার মনে কাল ও আজ এই 2 দিন অত্যন্ত কষ্ট হইয়াছে। সে স্বভাবত নির্বোধ, লাঞ্ছনাভোগের অপমান সে ইহার পূর্বে কখনো তেমন করিয়া অনুভব করে নাই। যদিও মারধর ইহার পূর্বে বহুবার খাইয়াছে, তাহার একটা কারণ এই যে আজ ও কালকার দিনের মতো শ্বশুর শাশুড়ি ও এক উঠার লোকের সামনে এভাবে অপমানিত সে কোনোদিন হয় নাই। তাই আজ সমস্ত দিন ধরিয়া তাহার চোখের জল বাঁধ মানিতেছে না। কাল মার খাইয়া পিঠ কাটিয়া গিয়াছে ও হাত দিয়া ঠেকাইতে গিয়া হাতের কাঁচের চুরি ভাঙিয়া হাতও ক্ষত বিক্ষত হইয়াছে। তাহার সেই স্বামী, যে স্বামী 5-6 বছর পূর্বে এমন সব রাতে তাহাকে সমস্ত রাত ঘুমাইতে দিত না, সে পান খাইতে না চাইত না বলিয়া কত ভুলাইয়া পান মুখে গুঁজিয়া দিত, সেই স্বামী এরূপ করিল। পান খাওয়ানোর কথাটাই সুশীলার বারবার মনে আসিতে লাগিল। রাত্রে জ্যোৎস্না ক্রমে আরো ফুটিল। তখন চৈত্র মাসের মাঝামাঝি। দিনে তখন নতুন কচি পাতা ওঠা গাছের মাথার উপর উদাস অলস বসন্ত মধ্যাহ্ন ধোঁয়া ধোঁয়া রৌদ্রের উত্তরীয় উড়াইয়া বেড়ায়। দীর্ঘ দিনগুলি প্রস্ফুট প্রসূন সুরভির মধ্য দিয়া চলিয়া নদীর ধারে শিমুলতলায় সন্ধ্যার চাতার কোলে বা সন্ধ্যার যে চাতার কোলে হতো আর কি গিয়া ঢলিয়া পড়ে। পাড়াগায়ে রামবনে বাঁশবনে জ্যোৎস্না ঝরা বাতাসে সারা রাত কত কি পাখির আনন্দ কাকলি। বসন্ত লক্ষ্মীর প্রথম প্রহরের আরতির শেষে বনের গাছপালা তখন আবার নতুন করিয়া টাটকা ফুলের ডালি সাজাইতেছে। শুইয়া শুইয়া সুশীলা ভাবিল, জগতে কেউ তাহাকে ভালোবাসে না, কেবল ভালোবাসে তাহার মৌরি ফুল। মৌরি ফুল পত্র লিখিয়াছে, তাহার কথা মনে করিয়া সে রোজ রাত্রে কাঁদে। তাহাকে না দেখিয়া কলকাতায় ফিরিয়া তাহার কষ্ট হইতেছে। সত্যই যদি কেউ তাহাকে ভালোবাসে তো সে ওই মৌরি ফুল, আর ভালোবাসে ওই ছোট বউটা। আহা, ছোট বউয়ের এত বড় কষ্ট। ভগবান দিন দিলে সে ছোট বউয়ের দুঃখ ঘুচাইবে, কিন্তু স্বামী যে তাহাকে বিদায় করিয়া দিতেছে ও কিছু না। অভাবে পড়িয়া উহার মাথা খারাপ হইয়া যাইতেছে। নহিলে সেও কি এমন ছিল? মৌরি ফুলের বর তো কত জায়গায় বেড়ায়, মৌরি ফুলকে একখানা পত্র লিখিয়া দেখিলে হয়। যদি উহার কোনো চাকরি করিয়া দিতে পারে, চাকরি হইলে সে আর তার স্বামী একটা আলাদা বাসায় থাকিবে, আর কেহই সেখানে থাকিবে না। মাঠের ধারে ছোট্ট ঘরখানি সে মনের মতো করিয়া সাজাইয়া রাখিবে। উঠানে কুমড়ার মাচা বাঁধিবে, বাজার খরচ কমিয়া যাইবে। লোকে বলে সে গোছালো নয়, একবার বাসায় যাইলে
সে দেখাইয়া দিবে যে সে গোছালো কিনা। আচ্ছা ওই বাড়িখানায় যদি আগুন লাগে, আচ্ছা ওই যে বাড়িখানা, ওই বাড়িখানায় যদি আগুন লাগে, না আগুন দিবে কে? ছোট বউ? দিলে তাহার শাশুড়ি ঠাকুরের দেবে। যেরকম লোক, জানলার বাহিরের জ্যোৎস্নায় ওগুলো কি ভাসতেছে, সেই যে তাহার স্বামী গল্প করিত, জ্যোৎস্না রাত্রে পরীরা সব খেলা করিয়া বেড়ায়, তাহারা নয়তো? তাহার বিবাহের রাত্রে কেমন বাঁশি বাজাইয়াছিল, কেমন সুন্দর বাঁশি, ওরকম বাঁশি নদীর ধারে কত পড়িয়া থাকে। আচ্ছা পিয়নে মৌরি ফুলে একখানা চিঠি দেওয়া গেল না কেন? লাল চৌকো খাম, খুব বড়, সোনার জল দেয়া, আতর নাকি মাখানো। পরদিন সকালবেলা পুত্রবধূর উঠিবার দেরি হইতে লাগিল দেখিয়া মোক্ষদা ঠাকুরন ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন পুত্রবধূ জ্বরের ঘরে অঘোর চৈতন্য অচৈতন্য অবস্থায় ছেঁড়া মাদুর উপর পড়িয়াছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। সেদিন সমস্ত রাত এইভাবেই কাটিয়া গেল, তাহার দিকে বিশেষ কেউ নজর করিল না। তারপর দিন বেগতিক বুঝিয়া রামতনু ডাক্তার আনিলেন। দুপুরের পর হইতে সে জ্বরের ঘরে ভুল বকিতে লাগিল। সত্যি মৌরি ফুল তা নয়, ওরা যা বলছে আমি অন্য ভেবে। সন্ধ্যার কিছু পূর্বে সে মারা গেল। তাহার মৃত্যুতে গাঙ্গুলি পাড়ার হাড় জুড়াইয়া গেল, পাড়ার কাক চিলগুলো একটু সুস্থি রইল। কিছুদিন পরে কিশোরীর দ্বিতীয় পক্ষের বউ ডাক দিয়ে এরকম মেঘলতা ঘরে আসিল। দেখিলে চোখ জুড়াই, এমন সুন্দর মেয়ে, কর্মপটু, হুঁশিয়ার, গোছালো। দ্বিতীয়বার বিবাহের অল্পদিন পরেই যখন কিশোরী পালেদের স্টেটে ভালো চাকরিটা পাইল, তখন নতুন বউয়ের লক্ষ্মী ভাগ্য দেখিয়া সকলেই খুব খুশি হইল। আর সংসারের অলক্ষ্মী স্বরূপ আগের পক্ষের বউয়ের নাম এই সংসারে আর কোনোদিনও কেহ করে না। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করো অসুস্থতা ও মৃত্যু। একদিকে সুশীলা অসুস্থ আর অন্যদিকে সুশীলার মৃত্যু, এই দুটোই আমরা দেখলাম। সমগ্র গল্প জুড়ে আমরা দেখলাম সুশীলার জীবন কাহিনী। অবশ্যই সেই সুশীলার যত ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা ছিল সব তার বন্ধু মৌরি ফুলের প্রতি। যেহেতু মৃত্যুর শেষ মুহূর্তে মৌরি ফুলকেই সে অবলম্বন করতে চেয়েছে, জীবনে সে কিছুটা হলেও মৌরি ফুলের সন্ধান পেয়েছে বা মৌরি ফুলের সাথে মেশার একটা সন্ধান পেয়েছে, একটা সুযোগ পেয়েছে এবং সেখানে একটা আনন্দ পেয়েছে। তাই ব্যঞ্জনার দিক থেকে যদি আমরা দেখি তাহলে গল্পের নামকরণ মৌরি ফুল সার্থক এবং তাৎপর্যমণ্ডিত।